Welcome, Class 9. I am here today with a poem, The North Ship. Class 9 এর ছাত্রীরা, তোমাদের আরেকবার স্বাগত অনলাইন ক্লাসে। আজ কিন্তু তোমাদের আমি একটা কবিতা পড়াবো, দ্য নর্থ শিপ, ফিলিপ লার্কিনের লেখা দ্য নর্থ শিপ। কবি সম্পর্কে দু চার কথা আছে, আমি সেটা পড়ছি। Philip Arthur Larkin, 1922 to 1985, was a renowned English poet. Philip Arthur Larkin, 1922 থেকে 1985 ওনার পুরো জীবদ্দশা, was a renowned English poet. উনি একজন বিখ্যাত ইংলিশ একজন কবি and novelist এবং একজন ঔপন্যাসিক। His first book of poetry was The North Ship. তার প্রথম কবিতার সংকলন বই, যেটা নাম হলো দ্য নর্থ শিপ, ফলোড বাই 2 novels, এবং তার পিছু পিছু দুটো নভেল আছে, জিল অ্যান্ড আ গার্ল ইন উইন্টার। একটির নাম জিল আর একটি হলো আ গার্ল ইন উইন্টার। হি কেম টু প্রমিনেন্স ইন 1955। উনি বেশ নজরে পড়েন 1955 সালে উইথ দ্য পাবলিকেশন অফ হিজ সেকেন্ড কালেকশন অফ পোয়েমস। যখন দ্বিতীয় সংকলনটি বেরোয় তখন কিন্তু উনি সকলের বেশ নজর কাড়েন। দ্য লেস ডিসিভড, প্রথমটির নাম হলো দ্য লেস ডিসিভড, এবং তারপরে পরেই বেরোয় followed by the Whitsun Weddings and High Windows. He was offered the position of poet laureate. ওনাকে কিন্তু একটা উপাধি দেওয়া হয় যেটা হলো পোয়েট লরিয়েট ইন 1984। 1984 সালে ওনাকে পোয়েট লরিয়েট উপাধি দেওয়া হয়, বাট হি ডিক্লাইন্ড ইট। উনি কিন্তু সেটা গ্রহণ করেননি। This poem, এবার এই কবিতা সম্পর্কে দু চার কথা। This poem describes the journey of 3 ships. এই কবিতাটি 3টি জাহাজের জার্নির কথা বলছে, that head to different destinations, যেটি 3টি দিকে যাচ্ছে, 3টি দিকে তাদের গন্তব্য। While 2 ships return, দুটো জাহাজ ফিরে আসছে। One presses forward and faces perils, আরেকটি কি হয় আরো এগিয়ে যায় সামনে, and faces perils, এবং অনেক বিপদ ঝড়ঝঞ্ঝা তার সম্মুখীন হয়, to continue its long onward journey. তার যে এগিয়ে চলা, এইটাকে বজায় রাখার জন্য সে কিন্তু অনেক ঝড়ঝঞ্ঝার সম্মুখীন হয়। অলমোস্ট লাইক আ সিম্বল অফ অ্যাসপিরেশন দ্যাট ওভারকামস অল অবস্টেকলস। অলমোস্ট লাইক আ সিম্বল হচ্ছে প্রতীক, অফ অ্যাসপিরেশন, যেন একটা লক্ষ্যে পৌঁছানো বা উচ্চাকাঙ্ক্ষা, অ্যাসপিরেশনকে আমরা বলি উচ্চাকাঙ্ক্ষা, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য that overcomes all obstacles, যেন এটা একটা প্রতীক, যেন উচ্চাকাঙ্ক্ষায় পৌঁছানোর উদ্দেশ্যে সমস্ত রকম বাধা বিঘ্নকে সে অতিক্রম করছে। এবার কবিতায় আসবো। I saw 3 ships go sailing by. আমি 3টি জাহাজ দেখেছি যা সমুদ্রের ওপর দিয়ে বয়ে চলেছে। Over the sea, the lifting sea, ওপর ঢেউ খেলে খেলে যাচ্ছে যে জাহাজ, যেই সমুদ্রে, সেখানে 3টি জাহাজকে আমি দেখি চলছে। And the wind rose in the morning sky and one is rigged for a long journey. And the wind rose in the morning sky, সকালের আকাশে বাতাস বইছে। And one was rigged for a long journey, তাদের মধ্যে একটি জাহাজ সজ্জিত রয়েছে লম্বা একটা সফর তৈরি করার জন্য, লম্বা জার্নি। এইটা প্রথম ডিসক্রিপশন। 3 শিপস, 3টে জাহাজের কথা বলা হলো, সমুদ্রের উপর দিয়ে চলেছে, বয়ে চলেছে তারা। লিফটিং সি, ঢেউ চলছে, সমুদ্র ফুলে ফুলে উঠছে, সেখানে বাতাস বইছে, এবং 3টি জাহাজকে আমি দেখতে পাচ্ছি, কবি বলছেন। তার মধ্যে একটি জাহাজ কিন্তু সজ্জিত কি জন্য? একটি লম্বা সফরে যাওয়ার জন্য, জার্নির জন্য। দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, প্রথম জাহাজটি পশ্চিম দিকে ঘুরে যায়। ওভার দ্য সি, সমুদ্রের ওপর দিয়ে, দ্য রানিং সি। And by the wind was all possessed and carried to a rich country. প্রথম জাহাজটি পশ্চিম দিকে ঘুরে যায় সমুদ্রের ওপর দিয়ে, দ্য রানিং সি, সমুদ্র কিন্তু চলমান, সমুদ্র কিন্তু বয়ে যাচ্ছে, রানিং সি। And by the wind was all possessed, বাতাসের দ্বারা যেন আবিষ্ট। দেখবে পালতোলা জাহাজগুলো আগেকার দিনে যেন তোমরা সিনেমায় দেখে থাকবে, জাহাজগুলো যখন বাতাস বয় সুন্দরভাবে কিন্তু চলতে থাকে। এরকমই প্রথম জাহাজটির কথা বলা হচ্ছে, যেটি পশ্চিম দিকে ঘুরে যায় এবং
সমুদ্রের ওপর দিয়ে, যে সমুদ্র কিন্তু চলমান, বেশ সুন্দরভাবে ঢেউ দিয়ে তার স্রোতের সঙ্গে সেই জাহাজটি চলেছে। অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পোজেসড, বাতাসে পুরোপুরি আবিষ্ট হয়ে, পোজেসড মানে আবিষ্ট, অকিউপাইড বাই দ্য উইন্ড, দিস শিপ, ফার্স্ট শিপ ইজ সিন সেলিং স্মুথলি অ্যালং দ্য সি অ্যান্ড ক্যারিড টু আ রিচ কান্ট্রি, একটি সম্ভ্রান্ত, একটি সম্পদশীল একটা দেশে গিয়ে সেই জাহাজটি পড়ে। মানে সমুদ্রের ওপর দিয়ে সেভাবে সুন্দরভাবে বয়ে গিয়ে একটি সম্পদবহুল একটি দেশে গিয়ে সেই জাহাজটি থামে। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, দ্বিতীয় জাহাজটি পূব দিকে ঘুরে যায়। ওভার দ্য সি, দ্য কোয়েকিং সি, সেই সমুদ্রের ওপর দিয়ে, দ্য কোয়েকিং সি, কোয়েকিং মানে কম্পমান, ট্রেম্বলিং, যেই উত্থাল পাথাল খুব ঢেউ খেলছে এবং টার্বুলেন্ট, উই উইল সে ইটস আ টার্বুলেন্ট সি, তার উপর দিয়ে কিন্তু সেই জাহাজটা পূব দিকে যাচ্ছে। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক আ বিস্ট, বাতাস যেন তাকে শিকার করে নেয়। শিকার করবে কিরকম, দেখো একটা বন্য প্রাণী, ধরো বাঘ কোনো একটা হরিণকে যখন ধরবে, সে একেবারে ঝাঁপিয়ে পড়ে তাকে যেন কবজা করে যেভাবে, ঠিক সেভাবে বাতাস হুড়মুড় করে এসে যেন একেবারে কবজা করে নেয় একটি পশুর মতো সেই জাহাজটিকে। টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি, তাকে যেন বন্দি করে নেয় একেবারে, সে আর এগোতে পারে না, এমন ভাবে আবিষ্ট করে দেয় সেই বাতাসের মধ্যে দিয়ে। সে এরকম উত্তাল একটা সমুদ্রের ওপর দিয়ে, উথাল পাথাল যেখানে ঢেউ চলছে, ট্রেম্বলিং সি, সেখানে যেন বাতাসটাকে ক্যাপটিভিটিতে এনে দেয়। মানে ক্যাপটিভিটি মানে ইমপ্রিজনমেন্ট, তাকে বদ্ধ মানে বন্দি দশা, এরকম একটা অবস্থায় তাকে নিয়ে আসে সেই জাহাজটিকে। তাহলে সেকেন্ড স্ট্যান্জাটা কি হলো, সেকেন্ড শিপের ব্যাপারটা থার্ড স্ট্যান্জায়, সরি। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট ওভার দ্য সি, দ্য কোয়েকিং সি, and the wind hunted it like a beast to anchor in captivity. Anchor মানে bind, বেঁধে রাখা, in captivity মানে বন্দি দশায় বেঁধে রাখার মতন করে বাতাস তাকে আটকে দেয়। এত তুমুল বাতাস বইছে এবং সমুদ্র কিন্তু কম্পমান ভীষণ ভাবে, quaking sea. The third ship, এবারে তৃতীয় জাহাজটার কথা বলছি। The third ship drove towards the north. তৃতীয় জাহাজটি কিন্তু উত্তরের দিকে ধেয়ে চলে। ওভার দ্য সি, দ্য ডার্কেনিং সি, এবং সেখানে সমুদ্র কেমন, ওভার দ্য সমুদ্রের ওপর দিয়ে যায়। দ্য ডার্কেনিং সি, কৃষ্ণকায়, সমুদ্রটি যেন কৃষ্ণবর্ণ, কালো রঙের জল। অ্যাজ ইফ it has changed its color. Seas, generally we see a sea is blue in color. একটা সমুদ্রকে আমরা দেখি নীল জলের রং, এখানে কিন্তু হঠাৎ উত্তরের দিকে যখন জাহাজটি চলেছে, তৃতীয় জাহাজটি, suddenly as if the color of the sea changed dark into a dark color, কৃষ্ণতা, darkening sea. Then আরেকবার বলি, the third ship drove towards the north, তৃতীয় জাহাজটি উত্তরের দিকে ধেয়ে চলে। over the sea, the darkening sea, একটা অন্ধকারময় একটা সমুদ্রের ওপর দিয়ে সে চলতে শুরু করে। But no breath of wind came forth. সেই সমুদ্রের ওপর দিয়ে চলে ঠিকই, কিন্তু সেখানে সামান্য বায়ু প্রবাহটুকু নেই, যেটার দ্বারা সেই জাহাজটি কিন্তু, যাকে মানে সেই বাতাস তো জাহাজ, পালতোলা জাহাজটাকে ধেয়ে নিয়ে যাবে সমুদ্রের ওপর দিয়ে। এরকম একটা অন্ধকারময় সমুদ্রের ওপরে, যার রং কৃষ্ণ, একেবারে কালো, সেই সমুদ্রের ওপরে একটু বাতাস নেই যা তাকে এগিয়ে নিয়ে যায়। উইন্ড কেম ফরথ, সামনে আসেনি সেরকম কোনো বাতাস যা তাকে কিন্তু এগিয়ে যেতে সাহায্য করে। অ্যান্ড দ্য ডেকস শোন ফ্রস্টিলি, উত্তরের দিকে যেতে যেতে জাহাজটি যেন একেবারে তুষার শীতল হয়ে যায়। তার ডেক মানে জাহাজের যে ডেক থাকে, সামনে যে চাতাল মতন থাকে জাহাজের ওপরে, সেটি যেন চকচক করতে শুরু করলো বরফে ঢেকে গিয়ে। The northern sky rose high and black. উত্তরের আকাশ যেন শেষ নেই, never ending, high, too high and black, এবং কালো, as if it's towering, tall and elevated, the sky. Over the proud, unfruitful sea. এখানে unfruitful sea, সমুদ্রকে বলা হয়েছে unfruitful, যার কোনো ফল নেই। unfruitful আমরা কি বলি,
উইদাউট এনি রেজাল্ট, উইদাউট এনি ফ্রুট। অর মানে আমরা বলবো এখানে সমুদ্র কিন্তু এই জাহাজটিকে কিছুই দিচ্ছে না। বাতাস বইতে থাকলে সমুদ্রের ওপর দিয়ে তাকে তো চলতে সাহায্য করে, সেরকম কিছু দেওয়ার নেই। সমুদ্র যেন ভীষণ নির্দয়, কিচ্ছু দিচ্ছে না। আনফ্রুটফুল সি, এবং অহংকারীও বটে। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম। এইটুকু হলো ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, এইটুকু কিন্তু নর্থ শিপের জার্নি হলো। ঠিক আছে, এইটুকু আমি আরেকবার করছি। The third ship drove towards the north over the sea, the darkening sea, but no breath of wind came forth, and the decks shone frostily. থার্ড শিপের কথা কিরকম বলা হলো এখানে, যেটি উত্তরের দিকে এগিয়ে চললো এবং সেই সমুদ্রের ওপর দিয়ে, যে সমুদ্র হঠাৎ করে যেন রংটা বদলে কালো রং হয়ে গেছে, কৃষ্ণতা সমুদ্রের রং। বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফর্থ, কোনো বাতাস যেন তাকে এগিয়ে এলো না তাকে সাহায্য করতে। The northern sky and the decks shone frostily, এবং জাহাজের ডেকটা একেবারে চকচক করছে তুষার পরে, তুষারে ঢেকে গেছে, প্রচন্ড ঠান্ডা। The northern sky rose high and black over the proud unfruitful sea. Northern sky, উত্তরের আকাশ তো সেরকমই অনেক উঁচু, মনে হচ্ছে নেভার এন্ডিং, and black, এবং কালো। over the proud unfruitful sea, ওই রকম অহংকারী এবং যেই নির্দয় একটা সমুদ্র, যার কোনো বাতাসের কোনো সাহায্য সেই জাহাজটি পায়নি উত্তরের দিকে চলে যেতে যেতে, সেরকম একটি অহংকারী সমুদ্রের ওপরে যেন অনেক উঁচু কালো আকাশ। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দুটো জাহাজ আগে ছিল, একটি ওয়েস্টার্ন কান্ট্রিজে চলে গেছে, যেখানে রিচ কান্ট্রিতে গিয়ে সে শেষ থেমেছে এবং সেখান থেকে ফিরে এসেছে। আরেকটি গিয়েছিল ইস্টার্ন কান্ট্রিতে, সেখানে কিন্তু উইন্ডের ক্যাপটিভিটিতে পড়ে সেখান থেকে সে ফিরে আসে। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক, হ্যাপিলি অর আনহ্যাপিলি। হ্যাপিলি অর আনহ্যাপিলি। হ্যাপিলি কেন, কোন জাহাজের কথা বলা হচ্ছে? প্রথম জাহাজটি যেটি ওয়েস্টার্ন কান্ট্রিজে গেছে, প্রথম প্যারাগ্রাফে আমরা পড়েছি, ওয়েস্টার্ন কান্ট্রিতে গিয়ে রিচ কান্ট্রিতে সে যথেষ্ট সমৃদ্ধ হয়েছে, একটি সমৃদ্ধশালী একটা দেশে গিয়ে সেখান থেকে সে ফিরে আসে অ্যান্ড হ্যাপিলি। আগেকার দিনে সমুদ্রে নাবিকরা যেত ট্রেডিং এর জন্য, ট্রেড বা ব্যবসা বাণিজ্য করতে, এবং ওয়েস্টার্ন কান্ট্রিতে যেহেতু রিচ কান্ট্রি, সেখানে গিয়ে যথেষ্ট সমৃদ্ধশালী দেশ, সেখানে গিয়ে ভালোই ব্যবসাপত্র হয়েছে এবং দেন দে কেম ব্যাক হ্যাপিলি। বাট ইস্টার্ন কান্ট্রিতে যেই জাহাজটি গিয়েছিল, দ্বিতীয় জাহাজটি, ইট ফেল ইন দ্য মিডল অফ দ্য কুয়েকিং সি। একটা বলেছিলাম না, কুয়েকিং সি, যেখানে বাতাস তাকে ক্যাপটিভিটিতে এনে দিয়েছে, মানে বন্দি দশায় আটকে ফেলেছিল, সে আর এগোতে পারেনি। ইস্টার্ন কান্ট্রি থেকেও সে কিন্তু ফিরে আসে, and it was unhappy. Then here the two ships came back, one that headed towards the east and the other towards the west. One was happy and the other was unhappy. But the third went wide and far into an unforgiving sea. কিন্তু তৃতীয়টি কিন্তু ওয়াইড অ্যান্ড ফার, নর্থ শিপ যেটা নর্থের দিকে গিয়েছিল, সেটা কিন্তু আরো এগিয়ে যায়, অনেক অনেক দূরে, অনেক দূর দূরান্ত দেশ অব্দি সে পৌঁছে যেতে থাকে। ইন্টু অ্যান আনফরগিভিং সি, এবং কোথা দিয়ে যায়? একটি আনফরগিভিং, যেই জাহাজ কিছু দেয় না, মানে সরি, ইন্টু অ্যান আনফরগিভিং সি, যে সমুদ্র থেকে সে কিছু পায়নি, নির্দয় একটা সমুদ্র, আনফরগিভিং, ক্ষমাহীন একটা সমুদ্রের ওপর দিয়ে সেই নর্থ শিপ, তৃতীয় জাহাজটি বয়ে যায় সুদূর, অনেক দূর দূরান্ত অব্দি। Under a fire-spilling star. Under a fire-spilling star. Here it means as if তারাগুলো আকাশের যেন এমন কাছাকাছি, মানে নর্থের দিকে এগিয়ে যায় নর্থ শিপ, যেন তারার থেকে সেখানে আগুন ঝরে পড়ছে, এরকম একটি জায়গায় সে যায়। and it was rigged for a long journey. এবং এই জাহাজটির কথাই বলছে, যেটি কিন্তু এই সজ্জিত হয়েছিল লম্বা একটি সফর তৈরি করার জন্য। তাহলে লাস্ট স্ট্যান্জাটা আরেকবার বলি। But the third went far and wide into an unforgiving sea under a fire-spilling star, and it was rigged for a long journey.
তৃতীয় জাহাজটি অনেক দূর সুদূর অনেক দূর অব্দি চলে যায় ইনটু অ্যান আনফরগিভিং সি, নির্দয় একটি সমুদ্রের ওপর দিয়ে, তার মধ্যে আন্ডার আ ফায়ার স্পেলিং স্টার, যেই তারা থেকে যেন আগুন চলকে পড়ছে, এরকম একটা যেন ফায়ার স্পিলিং স্টার কাকে বলবো আমরা, সূর্য যেন আরো কাছাকাছি সূর্যের কাছে এগিয়ে যায়, ফায়ার স্পিলিং যেন আগুন তার থেকে চলকে পড়ছে। অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর আ লং জার্নি, এবং এই জাহাজটি একটি লম্বা সফরের জন্য সজ্জিত হয়। সো হিয়ার কামস we come at the end of the poem. What we learn from here, that the three ships actually symbolizes the people of the country of the world. There are three kinds of people. আমরা এখানে বলবো এই যে তিনটে জাহাজ, এই তিনটে জাহাজ কিন্তু তিন রকম মানুষকে সিম্বলাইজ করছে বা চিহ্নিত করছে বা প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রথম ধরনের মানুষ কিরকম, তারা একটু লাকি। ঠিক যেমন প্রথম জাহাজটি যেটি কোথায় গিয়েছিল, ইট ওয়েন্ট টুয়ার্ডস দ্য ওয়েস্ট, রিচ কান্ট্রি। রিচ কান্ট্রিতে যেই জাহাজটি গিয়েছিল টুয়ার্ডস দ্য ওয়েস্টার্ন কান্ট্রি, ওয়েস্টার্ন সাইডে যেটা ঘুরে গিয়েছিল, সেখানে কি রকম ছিল, সমুদ্রের উপর দিয়ে গেল, সমুদ্র লিফটিং সি, অফকোর্স কিছু কিছু ঢেউ ছিল, কিন্তু সেখানে বাতাসও ছিল যেটা তাকে সাহায্য করেছে স্মুথলি টু সেল ইনটু দ্যাট কান্ট্রি, খুব সুন্দরভাবে সেখানে পৌঁছে যেতে। তার মানে এক শ্রেণীর মানুষ আছে, তাদের কিন্তু যেন ভাগ্য তাদের সহায়, সমস্ত কিছু অনুকূল, এবং সেরকম অনুকূল একটা পরিস্থিতির মধ্যে তারা যেই গন্তব্যে পৌঁছতে চায় সেখানে পৌঁছয়, এবং উইদাউট এনি স্ট্রাগল দে রিটার্ন হ্যাপিলি। এখানে ওয়েস্টার্ন দিকে যেই জাহাজটি, প্রথম জাহাজটি গিয়েছিল, সেখানে তাদের কথা বলো, সেই ধরনের মানুষদের কথা বলা হয়েছে এখানে, কেমন। আর সেকেন্ড যে জাহাজটি, যেটি ইস্টার্ন সাইডে গিয়েছিল, সেই জাহাজটি সে কিন্তু একটা টার্বিউলেন্সের মধ্যে পড়েছে। ইট কেম ইন দ্য মিডল অফ আ টার্বিউলেন্স সি, যেখান থেকে সে কিন্তু বাতাসের বা হাওয়া, প্রবল হাওয়া যা তাকে ক্যাপটিভেট করে ফেলে বা ইট ইমপ্রিজন বা বন্দি দশার মধ্যে আটকে দেয় সেই জাহাজটিকে, সেইখান থেকে কিন্তু সে বেরোতে পারেনি। অ্যান্ড ইট ওয়াজ আনসাকসেসফুল অ্যান্ড ইট কেম ব্যাক আনহ্যাপিলি। সেও কিন্তু ফিরে আসতে পারে, কারণ সে আর এগোতে ভয় পায়। এইরকম আরেকটি শ্রেণীর মানুষের কথা এখানে বলা হয়েছে, যারা কিন্তু এগোতে ভয় পায়, স্ট্রাগল, দে ক্যানট ফেস দ্য স্ট্রাগল অর ওভারকাম ইট, দে ডু নট হ্যাভ দ্যাট কাইন্ড অফ স্ট্রেংথ, তাদের সেই শক্তি নেই যে শক্তি দিয়ে সেরকম একটা অবস্টেকল, এরকম ঝড়টাও তো কাইন্ড অফ অবস্টেকল, একটা বাধার মতো, সেই বাধাকে কিন্তু সে পেরিয়ে যেতে পারেনি বা তারা পেরিয়ে যেতে পারে না। ঠিক যেমন এই জাহাজটি, দ্বিতীয় জাহাজটি, সে কিন্তু ওই সেই অবস্টেকলটা পেরোতে পারেনি, তখন অর্ধেক পথে তার যাত্রা শেষ করে সে কিন্তু ফিরে আসে। তৃতীয় জাহাজটি, এখানেও কিন্তু আরেক শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, যারা কিন্তু লড়াকু। সেই শ্রেণীর মানুষ, তারা কিন্তু এগিয়ে চলে যতই ঝড়ঝঞ্ঝা হোক না কেন। ঠিক এখানে আনফরগিভিং সি, প্রাউড সি, ইন্টু দ্য ডার্কেনিং সি, এরকম দিয়ে কিছু কিছু ডিসক্রিপশন আছে, তোমরা দেখবে লাস্টের দিকে প্যারাগ্রাফ গুলোতে আছে। এখানে থার্ড শিপের কথা বলা হয়েছে, দ্য নর্থ শিপ, যার জন্য এই কবিতাটার নাম কিন্তু দ্য নর্থ শিপ। কেন কবি কেন এই নর্থ শিপের কথাই বলেছেন? আরো দুটো জাহাজ তো ছিল, ওয়াই নট দ্য থ্রি শিপস, এরম নাম কেন দেননি? এটা কখনো ভেবেছো? এটা কিন্তু এই কারণেই, উনি কিন্তু এই নর্থ শিপের এই যে স্ট্রাগলটাকে, এইটাকে হাইলাইট করেছেন, দ্যাট অবস্টিকলস উইল কাম ইন লাইফ, লাইফ ইজ নট ইজি, ইট ইজ টাফ, and we all need to reach to a kind of destination, to a destination. আমাদের নিশ্চয়ই একটা একটা লক্ষ্য আছে, আমাদের প্রত্যেকেরই জীবনে অ্যাসপিরেশনস আছে, উচ্চাকাঙ্ক্ষা আছে, ছোট বড় নানা রকম উচ্চাকাঙ্ক্ষা বা যে কোনো আকাঙ্ক্ষা। আমাদের যে লক্ষ্য, জীবনের লক্ষ্যে পৌঁছতে গেলে কিন্তু আমাদের স্ট্রাগল ফেস করতে হবে, অনেক বাধা আসবে জীবনে, সেই জীবনে বাধাগুলোকে অতিক্রম করে এগিয়ে যেতে হবে, জাস্ট লাইক দ্য নর্থ শিপ। ইট ইজ আ কাইন্ড অফ লেসন, ইটস আ কাইন্ড অফ মেসেজ। এই যে কবিতাটার মধ্যে দিয়ে ফিলিপ লার্কিন কিন্তু আমাদের একটা মেসেজ দিতে চেয়েছেন, দ্যাট লাইফ ইজ টাফ, অ্যান্ড থ্রু দিস টাফ লাইফ we need to struggle, we need to be strong enough to overcome such kind of obstacles. এইরকম ধরনের বাধাগুলোকে আমাদের কিন্তু অতিক্রম করে এগিয়ে যেতে হবে, যত দূর যাওয়া যায়, যতক্ষণ না আমরা সেই গন্তব্যে পৌঁছই।
থার্ড শিপ কিন্তু সেই রকম স্ট্রেংথের পরিচয় দিয়েছে অ্যান্ড ইট রিচড ইটস ডেস্টিনেশন। যেখানে ও পৌঁছতে চায় অনেক দূর অব্দি তার একটা জার্নি বা অ্যাডভেঞ্চারাস একটা মাইন্ড, যেখানে ও অনেকটা এগিয়ে যেতে চায়, ও কিন্তু এগিয়ে গেছে এবং এগিয়ে যেতে যেতে অনেক বাধা বিপত্তি পেরিয়ে এসে তাকে যেন আরো স্ট্রং বানিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি দিস we need to be strong enough, and whenever we face troubles or perils in life, alternatively these perils will make us strong enough to move forward. আমাদের নিজেদের জীবনে বাধা বিপত্তি তো অবশ্যই আসবে। বাধা বিপত্তি বা বিপদ দেখে ভয় পেয়ে পিছিয়ে এলে চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে। এবং এই যে এগিয়ে যেতে যেতে আমরা যা এক্সপিরিয়েন্স, যা অভিজ্ঞতা আমাদের সঞ্চয় হয়, বা আমরা যেই এগোতে এগোতে আমাদের পথে অনেক বাধা বিপত্তি আসে, সেগুলোর সম্মুখীন হতে হতে আমরা কিন্তু আরো শক্ত তৈরি হয়ে যাই, আরো স্ট্রং তৈরি হই। এবং এই যে স্ট্রেংথ, এই যে শক্তিটা আমরা পাই, এটাই কিন্তু আমাদের অনেক দূর অব্দি এগিয়ে নিয়ে যায়। এবং এটা নর্থ শিপ, এটা কিন্তু সেরকমই একটা ব্যাপার। আমাদের এই নর্থ শিপের মতোই কিন্তু আমাদের সকলকে এগিয়ে যেতে হবে টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন, আমাদের লক্ষ্যে। এবং আমাদের এই সমস্ত বাধাও অতিক্রম করতে হবে শক্তভাবে। সো উই এন্ড দ্য পোয়েম হিয়ার। আমরা এখানে কবিতাটা শেষ করছি। এরপর কাজগুলো যথারীতি আমি তোমাদের আনসারগুলো দিয়ে দেবো তোমাদের হোয়াটসঅ্যাপে, তোমরা সবাই মিলিয়ে নেবে। আর যদি কোনো প্রশ্ন থাকে, যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, অবশ্যই তোমরা প্রশ্ন করবে হোয়াটসঅ্যাপে, আমি সেভাবেই তোমাদের কেমন। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড এগিয়ে যাও, ভয় পেও না। আজ এই অবধি।